তেহিয়ং, উইল ইউ বি মাই আইডল? আবার ঘুম থেকে উঠলাম। 2-3 দিন ধরে এই একই কথা শুনতে পাচ্ছি স্বপ্নে, যত সব। আচ্ছা, স্বপ্নকে লক করা যায় না, নাকি স্বপ্নে ভাইরাস ঢুকেছে? খুবই বিরক্তিকর। রাতে ঠিকমতো ঘুমটাও হচ্ছে না। আজ আমি ইচ্ছে করেই ভার্সিটিতে যাইনি। সেদিনের কনসার্টের পর ভার্সিটিতে আমাকে নিয়ে ব্যবসা চালাচ্ছে জিমিন আর লিসা। অটোগ্রাফের ব্যবসা খুলেছে তারা। 30 টাকায় একটা অটোগ্রাফ, আবার 50 টাকায় একটা সেলফি। চিন্তা করা যায়? ভার্সিটির দিকে গেলে সবাই তাকিয়ে থাকে, না হয় অটোগ্রাফ চাই, সেলফির জন্য ছুটে আসে। মন তো চাই বোরকা পরে বের হই। কাজেও তেমন মন বসলো না, তবুও মনের বিরুদ্ধে গিয়ে কাজ শেষ করে ফেললাম। সোফায় বসে পড়লাম। ইওনোর আগমন হলো ঠিক তখনই। 2 পকেটে 2 হাত দিয়ে আমার দৃষ্টি আকর্ষণের জন্য শীষ বাজালো। আমি চোখ তুলে তাকালাম। কি অবস্থা বরবটি, কাজ শেষ? মাথা ব্যথা, মন খারাপ, মানসিক চাপ, তার উপর ইওনোর এই বরবটি ডাক। মন চাচ্ছে ইওনোকে ধরে মুরগির মাংসের আচার খাওয়াই, নয়তো পাঠার লেজ দিয়ে লেবুর তরকারি। চোখে মুখে তিক্ততার স্পষ্ট ভাব ফুটিয়ে পড়লাম। জি, কাজ শেষ। তো কি মনে করে এত বছর পর আপনার আগমন ঘটলো? বছর? কত বছর? মেজাজ গরম হয়ে গেল আবার। হাত দিয়ে মাথা চাপড়ে বললাম, আপনি যান তো, যান। আমি তোমার জান? আপনি যাবেন এখান থেকে? না, যাওয়ার জন্য তো আসিনি। চলো একটু ঘুরবো। কেন? আমি কেন? এই জন্যই তোমাকে বরবটি ডাকি। মানে? এখানে বরবটি ডাকার সঙ্গে ঘুরতে যাওয়ার সম্পর্ক কোথায়? আগে চলো ঘুরবো, না হলে মিনিং বলবো না। লাগবে না আপনার মিনিং শোনা, আপনি বের হন। ইওনো যেন কথা কানেই নিল না, উল্টো আমার সাজিয়ে রাখা বোর্ডের দিকে এগিয়ে গেল। বোর্ডের সামনেই টেবিলে কফির মগ। মগটা একটু দেখে আবার সামনে বোর্ডের দিকে তাকালো। স্টিকি পেপারে অর্ডারগুলো লিখে বোর্ডে টাঙিয়ে রেখেছি। ইওনো এবার বোর্ড আরেকটু ভালো করে দেখার জন্য টেবিলের উপর ভর দিয়ে দাঁড়ালো, আর কফির মগটা ইচ্ছে করে ফেলে দিল। আমি চোখ তুলে দেখি কফির মগ পড়ে গিয়েছে। বিরক্ত নিয়ে কিছু বলতে যাব, অমনি ইওনো বলে, উপস, হাত লেগে গিয়েছে। আচ্ছা, এটা কি, অরিগামি নাকি? বলতে বলতে পাশে সাজিয়ে রাখা জামাগুলো ফেলে দিল। আমি রেগে কিছু বলার আগেই উফ, হাত লেগে পড়ে গেল। আমি চুপ করে রইলাম। রেগে যাওয়া মানে ইওনোকে সুযোগ করে দেওয়া। আমি চুপ দেখে ইওনো আমার 2 কনুইয়ের নিচে থাকা সোফার কুশন টান দিয়ে নিজের হাতে নিল। অনেক সফট, এটা এখন আমার। হ্যাঁ, অনেক টায়ার্ড লাগছে, একটু বসি না? বলেই আমার ওপর দিয়েই বসে যেতে লাগলো। আমি দ্রুত পাশে সরে বসলাম। এই ছেলে চাইছেটা কি? ইওনো আমার উড়োর ওপর মাথা রেখে শুয়ে পড়ল। আমি অবাকের চরম পর্যায়ে। আমার অবাক হওয়া দেখে ইওনো বলে, মাথায় হাত বুলিয়ে দাও তো। আমার ভ্রু দুটো কুঁচকে এলো এমন কথায় আমি মাথায় হাত বুলিয়ে দিব ইওনোর? আচ্ছা, দেখি তো ইওনোর মাস্ক খোলা যায় নাকি। এত মেয়েদের মতো মুখ ঢেকে রাখে কেন? ইওনোর মাস্কের দিকে হাত বাড়াতে নিলেই ঝপাং করে সোজা হয়ে বসলো ইওনো। আমার বিপরীত হয়ে শটান হয়ে শুয়ে পড়ল, নিজের পা দুইটা আমার উরুর উপর রাখা। মেজাজ আরো বিগড়ে গেল। পা রেখেছে তো রেখেছে, আবার জুতো পরা। কি সমস্যা কি আপনার? আমি একটু ঘুমাবো। ঘুমানোর জায়গার কি অভাব পড়েছে? চুপ থাকো তো বরবটি, সারাদিন খালি প্যাক প্যাক করো পাতি হাঁসের মতো। কি? আমি পাতি হাঁস? না, তুমি বরবটি। আমি রাগে কি করব বুঝে উঠতে পারছি না, মাথায় খালি আসতেছে আপনার বরবটির খেতা পুরি। এভাবে জ্বালাচ্ছেন কেন? আমার সাথে ঘুরতে চলো। পারবো না। ও, আমার পাটা ব্যথা করছে বুঝলে, একটু টিপে দাও তো। আপনার কখনো গলা ব্যথা করে না? গলা টিপা লাগবে না, আপাতত পা টিপে দাও। আমি মুখ বাংলার পাস করে ফেললাম। দাঁড়া ইডিয়েট বেটা, আজকে তোর পা মস্কাইয়া খামসাইয়া যদি 2.5 কেজি মাংস না তুলছি, তাহলে আমার নামও তেহিয়ং না। হঠাৎ ইওনো আমাকে টান দিয়ে নিজের ওপর এনে ফেলে। হাতটাও কেমন কেমন করছে, হাতটাও একটু টিপে দাও তো। আশ্চর্য, কি করছেন আপনি? মনে হচ্ছে জ্বর উঠবে, কাশি কাশি ভাব, সর্দিও হবে মনে হচ্ছে। পেট কেমন যেন করছে, যেন বমি হবে, চোখ ব্যথা করছে। ওরে, এখন দেখি মাথাটাও ব্যথা করছে। বলে আমার কপালে ইওনো তার কপাল ঠেকালো। আমি ইওনোকে দূরে সরানোর চেষ্টা করলাম।
তাহলে ডাক্তারের কাছে যান, আমাকে কেন বলছেন? আরে ব্যাপার কি, ছাড়ছেন না কেন আমাকে? তুমি নিয়ে চলো না। উফ, আমাকে ছাড়েন তো, মন চাচ্ছে আপনাকে থাপ্পড় মেরে পুরো বাংলাদেশটা ঘোরাই। ইয়নো আমাকে সোফায় চেপে ধরে নিজে আমার উপরে উঠল, আমার দুই হাত সোফায় চেপে ধরে রেখেছে। আচ্ছা, থাপ্পড় মেরে পুরো বাংলাদেশ ঘোরাবা? তুমি নতুন কোনো ট্রাভেল এজেন্সিতে কাজ করছো নাকি? আজীব, আপনি কি নেশা টেশা করে এসেছেন? পাগলের মতো বকছেন কেন? আপনি যদি না ছাড়েন আমি কিন্তু চিৎকার করব। করো চিৎকার, কিন্তু সম্পূর্ণ দোষ কিন্তু তোমার উপর পড়বে। আমি অবাক হলাম, কিভাবে? ইয়নো এবার নিজের সোফাতে শুয়ে আমাকে আবার তার বুকের উপর তুলে নিল আর বলল, এইভাবে এবার চিৎকার করো। ইয়নো আমাকে এমন ভাবে ধরে রেখেছে যেন আমি যেতেও না পারি, আবার কেউ এলে যেন দেখে বোঝা যায় আমি ইয়নোকে আমার সাথে রোম্যান্স করতে জোর করছি। সেটা আমি সামনে থাকা আয়নার দিকে তাকিয়েই বুঝে গিয়েছি। চাচ্ছেনটা কি আপনি? তেমন কিছু না, আমার সাথে ঘুরতে চলো। বুঝলাম, এত সহজে আমাকে না নিয়ে সে এক পাও সরবে না। দীর্ঘশ্বাস ফেলে বললাম, আচ্ছা চলেন। কই যাবেন? ইয়নো এক লাফে সোজা হয়ে বসলো। দ্যাটস মোর লাইক আ গুড গার্ল। চলো বরবটি। বলেই আমার হাতটা ধরে নিয়ে যেতে লাগলো। গাড়িতে করে নিয়ে এলো এক নদীর ধারে। খারাপ না, বেশ ভালো। দুপুর গড়িয়ে এক বিকেল। ইয়নো বাদাম নিয়ে এসে বসলো, আমিও গিয়ে বসলাম। সে বাদামের প্যাকেট আমার দিকে এগিয়ে দিয়ে বলল, বাদাম ছিলে দাও। নিজে ছিলে খাইতে পারেন না? আঙ্গুলগুলো শিরশির করছে, যেন হার্ট অ্যাটাক হবে। তোমার ধমকানিতে তো মনে হচ্ছে হার্ট ফেইলও হবে। আজ ফেল আজ পাস, বিরক্ত 12 মাস। এই ছেলে এত ঢং পারে, এই হুট করে আসে তো এই হুট করে গায়েব হয়ে যায়, এসে আমাকে জ্বালায়। একটা বাদাম নিয়ে ছিলে ওর কাছে দিলাম। ইয়নো বাদাম হাতে নিয়ে বলে, তোমাকে আমার গার্লফ্রেন্ড হিসেবে খারাপ লাগবে না, কি বলো? আমার মেজাজ এবার 420 হয়ে গেল। এই হারামজাদার না একটা গার্লফ্রেন্ড আছে, ন্যান্সি না ফ্যান্সি কি যেন। বেটা আবুল্লা, কয়টা লাগে তোর? একটা গার্লফ্রেন্ড হাতে নিয়ে আরেকটা গার্লফ্রেন্ড খুঁজিস। সেদিন যে আমাকে স্টোর রুমে আটকাইয়া ড্যাং ড্যাং করে নাচিতে নাচিতে গার্লফ্রেন্ডের সঙ্গে ঘুরতে গেছিলি, আর এখন আমি আবার হব তোর গার্লফ্রেন্ড? শালার ঘরের শালা, লুচ্চা, বাটপার, শয়তান, ইবলিশ, স্টুপিড, ইডিয়েট, ননসেন্সের ঘেটাবালিশ। মনে মনে ইচ্ছে মতো ইয়নোকে ধোলাই দিয়ে ফেক স্মাইল ঝুলিয়ে বললাম, খারাপ লাগবে না তো। ইয়নো মাথা দোলালো, তারপর আমার হাতে হাত রেখে আমার দিকে তাকালো। তাহলে হয়ে যাও আমার গার্লফ্রেন্ড। মামার বাড়ির আবদার, আমার গার্লফ্রেন্ড হয়ে যাও। ইস, ভাব এমন আমি যেন 200 বছর ধরে হেতার অপেক্ষায় ছিলাম, আর হেতা আমারে আজ অনুমতি দিছে। ইয়নোর হাতের উপর হাত রেখে বললাম, সরি, আই এম নট ইন্টারেস্টেড। কথাটা বলে ইয়নোর হাত সরিয়ে নিলাম। ইয়নো আমার দিকে ভ্রু কুঁচকে তাকালো। কেন? আমার মাঝে আনইন্টারেস্টেড কি আছে? অনেক কিছুই আছে ফকিরুল্লাহ। আমি জবাব না দিয়ে সামনে তাকিয়ে আছি। ইয়নো আবার জিজ্ঞেস করলো, কিন্তু আমি ভ্রুকে ভিন। ইয়নো হালকা অশান্ত গলায় জিজ্ঞেস করলো, তার মানে তুমি আরেকজনকে পছন্দ করো? আমি ধীরে ধীরে মাথা দুলালাম। অমনি ইয়নো আমাকে মাটিতে থাকা সবুজ ঘাসের সাথে চেপে ধরলো। চেহারা মাস্কের আড়ালে ঢাকা থাকলেও চোখে রাগ স্পষ্ট। কে সে? ইয়নো যে এত সিরিয়াস হয়ে যাবে সেটা আমার কল্পনার বাইরে ছিল, কারণ ইয়নো অলওয়েজ কেয়ারলেস আর আনসিরিয়াস টাইপের। আমাকে চুপ থাকতে দেখে আমার হাত আরো জোরে চেপে ধরে। কে সে? বলো কে? ওই জেহব? কে সে বলো? কে ওই জেহব? আজকেই তাকে? আমি চোখ বড় বড় করে মাথা ডানে বামে নাড়িয়ে অসম্মতি জানালাম। ইয়নো ঠিক ঠিকানা নাই, কোন সময় কি করে ফেলে আল্লাহ তাআলাই ভালো জানে। সেদিন তো বগমের উপর বোতল ছুড়ে দিয়েছিল। যদি জেহবের উল্টাপাল্টা কিছু করে, আইয়ুব আর জেহবের মাঝে এখন উল্টাপাল্টা কিছু হওয়া যাবে না। এত বছর পর তাদের মিল হয়েছে, নিজ হাতে তাদের মিলিয়ে দিয়ে আবার ভেঙে দিতে পারি না। ইয়নো এবার ধমকে উঠল, এই বরবটি, কি হলো বলো? কে সে? জেহব নাকি ওই জাঙ্কুক?
আমি একটু ভেবে অসচেতন চোখে ডানে বামে তাকিয়ে দ্রুত মাথা নাড়িয়ে সম্মতি দিলাম। ইয়োনো যত যাই হোক, জাংকুকের কিচ্ছু করতে পারবে না। খুন করা তো দূরের কথা, মুখ ফুটে কিছু বলতেই পারবে না। আর জাংকুককে বলেও বুঝ দেওয়া যাবে। জাংকুক তো যত যাই হোক মন থেকে ভালো, কিন্তু এদিকে আমার মুখে জাংকুকের নামে সম্মতি শুনেই ইয়োনোর চোখের রাগ যেন মুহূর্তে পানিতে মিশে গেল। এক হাত দিয়ে নিজের মাস্ক খুলে বলল, আই এম গ্ল্যাড টু হিয়ার দ্যাট। ইয়োনোর দিকে তাকাতেই আমার চোখ ট্যারা হয়ে যাওয়ার উপক্রম, মাথাটা ভো ভো করছে। এটা না ইয়োনো, এক সেকেন্ডেই কিভাবে জাংকুকে পরিণত হলো। অতি অবাকে মুখ দিয়ে কথা পর্যন্ত বের হচ্ছে না। এটা কি কোনো ম্যাজিক? আশ্চর্যের সাথে জিজ্ঞেস করলাম, আপনি কিভাবে? ইয়োনো? ইয়োনো কোথায়? জাংকুক সোজা হয়ে পাশে বসলো। আমি ইয়োনো। তাহলে জাংকুক কে? আমি? মানে কিভাবে? আমি জানি অনেক প্রশ্ন তোমার মনে, সেগুলোর উত্তর দিব, বাট পরিপূর্ণভাবে ক্লিয়ার কাট হতে চাইলে আমার সাথে আসতে হবে। কেন? এখানে বলতে প্রবলেম কি? তোমার এই ছোট মাথায় এত বড় রহস্য সহজে ঢুকবে না। এমন কথায় চোখ পাকিয়ে বললাম, কি আমার মাথা ছোট? জাংকুক তাতে তোয়াক্কা না করে বলে, চলুন। কোথায়? আমার বাসায়, নইলে কিচ্ছু বুঝবেন না। না, এখানেই বলেন, আমি যাব না। জাংকুক রিভলভার বের করে আমার পিঠে ঠেকালো। আমি অবাকের চরম পর্যায়ে। কিডন্যাপিং করবে না তো? আমার ডিকশনারিতে না নামক কোনো শব্দ আদৌ নেই। আমি বিড়বিড় করে বললাম, ব্যাকডেটেড ডিকশনারি তো তাই। কি বললে? জি না। তো উঠবেন নাকি আমি শুট করব? কি আশ্চর্য, আপনি আপনি আমাকে শুট করবেন? তোমার কি মনে হয় বরবটি? সরি সরি, ভুলে তো গেছি। যা বলছিলাম আর কি, আপনার কি মনে হয় এটা খেলনা পিস্তল? রিভলভারটা এদিক ওদিক ঘুরিয়ে আমায় দেখালো। ভালো তো এটাই হয় যদি এখন আপনি আমার কথা মতো আমার সাথে চলেন। কোথায় নিয়ে যাবেন? কিডন্যাপ করছেন? বড্ড বেশি। বড্ড বেশি কথা বলেন আপনি। আমি যতটুকু জানি সুন্দরী মেয়েরা এত বেশি কথা বলে না। এখন আপনি সুন্দরী নাকি সেটা আপনার হ্যাঁ কিংবা না এর উপর ডিপেন্ড করে। আমি মুখ তেতো করলা করে জাংকুকের দিকে তাকালাম। এই ছেলেটাকে একটু আগে ভালো বলছিলাম, তলে তলে যে এত ইয়ে টাইপের জানা ছিল না। কি ছেলে রে বাবা, আজ তো ব্যাড বয়। এখন বড় কথা হচ্ছে ইয়োনোর ম্যাজিকের ঠেলায় কোথায় উড়ে গেল সেটা বের করতে হবে। কি হলো, চলুন এবার। আমি অগত্যা উঠে জাংকুকের পিছন পিছন গেলাম। জাংকুক গাড়িতে করে ওর বাসায় নিয়ে এলো। আমি হেঁটে হেঁটে ড্রয়িং রুমে যেতে হা হয়ে গেলাম। ন্যান্সি আর ইয়োনো। ইয়োনোর চেহারায় মাস্ক নেই। ন্যান্সি ইয়োনোকে কিস করতে এগিয়ে যাচ্ছে ওর দিকে, আর ইয়োনো এগিয়ে আসছে। আমাকে দেখতে পেয়ে ইয়োনো চোখ বড় বড় করে ফেলে। অসচেতন হয়ে ন্যান্সির মুখে কুশন ধাক্কা দিয়ে ড্রয়িং টেবিলের নিচে যেতে বলল। চট জলদি মাস্ক পরে নিয়ে শঠান হয়ে দাঁড়িয়ে পড়ল। মাস্তান ভাবি? থুকু, সরি। আরে তে, তুমি এখানে? আমার এই কণ্ঠটা হালকা পরিচিত মনে হলো, যেন আগেও কোথায় শুনেছি। জাংকুকের পাশে এসে দাঁড়ালো। ইয়োনো হালকা শান্ত হয়ে বলল, ও বলে দিবি? জাংকুক মাথা দোলালো। ইয়োনো তার মাস্ক খুলে ফেললো, ক্যাবলা হাসি দিয়ে বলল, আসসালামু আলাইকুম মাস্তান ভাবি। আমি ভ্রু কুঁচকালাম। মাস্তান ভাবি, সেটা আবার কি? ন্যান্সি নিজেকে সামলে ড্রয়িং টেবিল থেকে উঠে বলল, ইয়োনো, আমাকে নিচে ফেলে দিলে কেন? আমার দিকে তাকিয়ে হালকা শান্ত হয়ে গেল ন্যান্সি, যেন ব্যাপারটা বুঝে গেছে। এমন ভাব নিয়ে চুপচাপ বসে গেল। জাকু একটা ফ্লাক্স নিয়ে এসে আমার পাশে বসলো। আমার সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। কেউ কিছু বলছে না দেখে আমিই বললাম, আমাকে এখানে কেন এনেছেন? জাংকুক ফ্লাক্স খুলে পানি খেয়ে নিল, তারপরে বলল, সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আচ্ছা, আপনার মাথায় ফার্স্ট কোন প্রশ্ন আসছে? ইয়োনো আসলে কে? ন্যান্সির পাশে বসে ইয়োনো হাত তুলে বলল, আমি ইয়োনো। আমি কনফিউজড হয়ে বললাম, তাহলে এতক্ষণ আমি কার সাথে ছিলাম? জাংকুক একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আমার সাথেই ছিলেন। আচ্ছা, আমি ক্লিয়ার করি। দেখুন, আমি ইয়োনোর ছদ্মবেশ ধরতাম নিজ প্রয়োজনে। অ্যাজ ইউনো, আমাকে সারাদিন কনসার্ট, লাইটস, ক্যামেরার ফ্ল্যাশ লাইট, ইন্টারভিউ, ফ্যান ইত্যাদি ঘিরে রাখে, যতক্ষণ না পর্যন্ত আমি বাসায় আসছি।
দ্যাটস ওয়াই খোলামেলা জীবন লিড করতে পারি না। সো ইওনোর ছদ্মবেশ ধরে বের হয়ে নিজেকে লাইট ক্যামেরার আড়ালে ঢেকে রাখতাম। কিন্তু সেদিন আপনার সাথে ফার্স্ট দেখা হয়, মানে কনসার্টে। তারপরেই আমি ইওনোর ছদ্মবেশ ধরে বেরিয়েছিলাম। দুর্ভাগ্যবশত মাস্ক পরতে ভুলে গিয়েছি। ব্যাস, বের হতেই ফ্যানরা চিনে ফেললো, পিছনে দৌড় লাগালো। আমি মাস্ক পরে দৌড়াতে গিয়ে আপনার সাথে ধাক্কা লাগে, আর আপনার ব্যাগ থেকে আমার দেওয়া অটোগ্রাফটা পড়ে যায়। থামলে পেছন থেকে আবার সেই লাইটস ক্যামেরা অটোগ্রাফসের প্যারা। তাই আর সরি বলতে থামতে পারিনি। আপনি ভেবেছিলেন আমি চোর, তাই নিজের অজান্তে আমার ফ্যানদের বাহিনীতে যোগ দিলেন, এই ভেবে যে তারাও আমাকে পুলিশে দেওয়ার জন্য ধরতে আসছে। তারপর আমি যখন লুকাই, আপনি দেখে ফেলেন। আমি ভেবেছিলাম আপনিও একজন ফ্যান, তাই আপনার মুখ চেপে থামাতে চেয়েছিলাম। বাট ততক্ষণে ফ্যান বাহিনী টের পেয়ে গেছে। তারপর আপনার হাত ধরে দৌড় দিলাম। সামনে পড়লো ইনটেইনার গোডাউন। 7-5 না ভেবে আপনাকে নিয়ে নিচে লাফ দিলাম। ভাবলাম আপনাকে অটোগ্রাফ দিয়ে বিদায় দিব, কিন্তু পরে বুঝলাম আপনি আমায় চোর ভেবেছেন, তাই একটু মজা নিলাম। একটা গুলির আওয়াজ পেয়েছিলেন তাই না? ওটা মোটেও গুলির আওয়াজ ছিল না। আমি আমার বডিগার্ডকে ডেকেছিলাম আমার গাড়ির চাবি আনতে। আপনি ভেবেছিলেন আমি লোকটাকে শুট করে চাবিটা চুরি করলাম, সাথে গাড়িটাও। আমি ভেবেছিলাম আপনাকে ফেরত দিয়ে আসবো, বাট আপনার পেট গুড়মুড় আওয়াজ দিয়ে খিদার আভাস দিল। কথাটা শুনে আমি হালকা লজ্জা পেলাম। জাংকুক নীরবে হেসে আবারও বলতে লাগলো, অ্যাজ আ জেন্টলম্যান আপনাকে নিয়ে গেলাম রেস্টুরেন্টে। আমার কাছে যে টাকা ছিল না সেটা ভুলে গিয়েছিলাম। ভাগ্যক্রমে ইওনো ছিল সেই রেস্টুরেন্টে ন্যান্সির সাথে। তাদের ডেটে ডিস্টার্ব করতে চাইনি, তাই লুকিয়ে ইওনোর কাছ থেকে ব্ল্যাক কার্ড চুরি করলাম। আপনার সাথে থেকে ভালোই লাগছিল। পরে জানলাম আপনি অটোগ্রাফের জন্য আমার পেছনে এসেছিলেন, কিন্তু নিজের জন্য না, আপনার ফ্রেন্ড জিমিনের জন্য। আপনি আমায় হেট করেন, ইউ আর আ হেটার্স, বাট এটাই ম্যাটার ছিল না। ফ্যান কিংবা হেটার্স হলেও আপনাকে আমার ভালো লেগেছিল, তাই আপনাকে হালকা ব্ল্যাকমেল করে বলেছিলাম আমার সাথে টাইম পাস করতে হবে। বলেছিলাম এই কারণে যে সেলিব্রিটি হওয়ায় কারোর সাথে মনের মতো ঘুরতে পারি না, বাট আপনি ছিলেন ব্যতিক্রম, তাই ইনসিস্ট করেছিলাম। মাস্ক পরেছিলাম কারণ হেটার হয়ে যদি জানতেন আমি আসলে ইওনোর ছদ্মবেশী জাংকুক, আপনি হয়তো আর আসতেন না। সে যাই হোক, তারপর আপনার ব্যাগ থেকে একটা ডিজাইনিং খাতা পড়ে গিয়েছিল। আমি বাসায় এসে টের পাই, খুলে অবাক হলাম। অসাধারণ সব ডিজাইন। তারপরে আমি আপনাকে ফ্যাশন ডিজাইনার হিসেবে সিলেক্ট করার জন্য ইয়ঙ্গি স্যারকে বলি, আর ইয়ঙ্গি স্যার তো দেখেই বলে আপনি ইউনিক। আমি ভেবেছিলাম যেহেতু ভার্সিটির স্টুডেন্ট আপনি, কাজে যদি অনীহা হয় তাহলে প্রোগ্রেস করতে পারবেন না, তাই একটু রুট ব্যবহার করে আপনাকে সতর্ক করতে চেয়েছিলাম জেদ তৈরি করতে কাজের ভালোর জন্য। কিন্তু আমার ভাবনায় এক বালতি পানি ঢেলে দিলেন আপনি। আপনার সাথে অ্যাড করার পর বুঝলাম আই ওয়াজ টোটালি রং। আপনি হচ্ছেন সেলফ ডিপেন্ডেবল অ্যান্ড হাইলি রেসপন্সিবল, তাই রুট ব্যবহার আর করি না, নম্রভাবেই কথা বলেছি। সময়ের সাথে সাথে ধীরে ধীরে জিতে নিলেন ইয়ঙ্গি স্যার বোগমের হৃদয়। আর আমার হৃদয় যে কবে চুরি করে বসে আছেন তা হয়তো আপনার অজানা। আপনি জিজ্ঞেস করেছিলেন না আমার রিসেন্ট নতুন গানের মেয়ের ছবিটা কার, সেটা আপনারই ছিল। আপনি হয়তো ভাববেন ইওনো এর মাঝে বেশ কয়েকদিন উধাও ছিল কেন, কারণ আপনার সাথে যে ছিল সে হলো ছদ্মবেশী ইওনো। দ্যাট মিন্স আমি। ইওনো তার 50তম প্রেমিকা ন্যান্সির সাথে ছিল। তাহলে সেদিন গাড়িতে কে ছিল? আই মিন আমাকে স্টার স্টুডিওর ফ্যাশন ডিজাইনার হিসেবে ঘোষণা দেওয়ার পর ইয়ঙ্গি স্যার যে আমাকে লাঞ্চে ডেকেছিল, আপনার পাশে আমি ছিলাম, সামনে ছিল ইওনো। মাস্ক কেন পরেছিল তাহলে? সেটা নিজেই বুঝে নিন, সেটা বোঝার যথেষ্ট বয়স আপনার আছে। মানে কি আপনি ভয় পাচ্ছিলেন আমি যাতে ইওনোর প্রেমে না পড়ি? যদিও ওর প্রেমে পড়ার কিছু নেই, তবুও ভয়টা ছিল। ভয়ের কারণ আশা করি অজানা নয়। আমি কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, তাহলে সেদিন ধমক দিলেন কেন? কোন দিন? সেদিন ওই যে ইওনো যে আমাকে গাড়ির রুফ খুলে দিল। আর জাংকুক ইওনো আর ন্যান্সির দিকে তাকিয়ে বলল, সবার সামনে বলবো? বললে সমস্যা কি? জাংকুক শ্বাস নিয়ে বলে, ওকে, অ্যাজ ইউর উইশ।
আপনি যখন রুফের ওপর মাথা উঠাতে পা উঁচু করছিলেন তখন আপনার কামিজের কোমরের দিকের কিছুটা অংশ ওপরে উঠেছিল। বেহায়া ইউনো ওইদিকেই তাকিয়ে ইউনো অশান্ত গলায় প্রতিবাদ করলো, আরে না, আমি কেন ওইদিকে তাকাবো? আমি দেখছিলাম যে রূপটপ খুলেছে কিনা। আর তোর রিয়াকশন কি ছিল? জাংকুক তীক্ষ্ণ চাহনি নিয়ে বলে, আচ্ছা তাই? ইয়োনো মুখ বাংলার পাস করে আছে আর ন্যান্সি ইয়োনোর দিকে রাগী চোখে তাকিয়ে আছে। হয়তো এখানে না থাকলে ব্রেকআপ বলে ব্ল্যাকমেল করতো। তাহলে সেদিন আমার স্টোর রুমে কে আটকালো? জাংকুক চুপ হয়ে আছে। ইয়োনো তার 2 হাত মাথার পেছনে রেখে তাতে হেলান দিয়ে বলল, তোমার কি মনে হয় মাস্তান ভাবি কে হতে পারে? আমি একবার সন্দিহান চাহনি নিয়ে জাংকুকের দিকে তাকিয়ে ইয়োনোর দিকে তাকালাম। আমাকে মাস্তান ভাবি কেন বলেন? বললে মারপিট করবেন না তো? না, করব না, বলেন। না মানে কারণ হচ্ছে যে যেদিন জাংকুক আপনাকে ভেতর ডিম বলেছিল আর আপনি রাগে টেবিলের উপর পা রেখে, তাহলে ভাবি ডাকার মানে কি? জাংকুকের বউ? ইয়োনোর কথা শেষ হওয়ার আগেই জাংকুক তার হাতের ফ্ল্যাক্স ছুঁড়ে মারল। ভাগ্যক্রমে ফ্ল্যাক্সটা ধরে নিয়েছে ইয়োনো। আমি আবার বললাম, জেহব ভাইয়ের দেয়ার ড্রেস কে নষ্ট করেছিল? আর বগমের দিকে বোতল কে ছুঁড়েছিল? ইয়োনো ফ্ল্যাক্সের ঢাকনা খুলতে খুলতে বলে, এটা কি জিজ্ঞেস করার কোনো কথা হলো মাস্তান ভাবি? এটা তো পানির মতো সোজা হিসাব। যে করেছে সে ছদ্ম। জাংকুক কড়া চোখে ইয়োনোর দিকে তাকাতেই ইয়োনো চুপ হয়ে গেল। ইয়োনো পই পই করে সব কথা বলে দেওয়াটা জাংকুকের খুব অপছন্দ। আমি অশান্ত গলায় বললাম, তাহলে এই ইয়োনো ছিল এখন আমার সাথে? জাংকুক এবার মুখ খুলল। আপনি এখানে এসে নিশ্চয় আন্দাজ করেছিলেন এই গবেটের গলা হালকা পরিচিত। আমি বলছি কেন পরিচিত লেগেছে। তার আগে বলুন, আপনি ইয়োনো বলতে কি বুঝেন? একটা নাম? না, বৈশিষ্ট্যর কথা বলছি। আনসিরিয়াস, কেয়ারলেস, লুচ্চা, বাটপার, চোর, ডাকাত। ইয়োনো তার মুখ কাচুমাচু করে রাখলো। ন্যান্সি হালকা মুখ টিপে হাসলো। জাংকুক শ্বাস নিয়ে বলল, আপনাকে যেদিন আর্ডিকেট ভার্সিটিতে ফ্যাশন ডিজাইনার হিসেবে নমিনেটেড করা হয় সেদিন লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় ফার্স্টে যেই ইয়োনো এসেছে সেটা আমি। সেকেন্ডে যে এসে আপনাকে নিয়ে গেল সে রিয়েল ইয়োনো। আমি যখন অটোগ্রাফ দিতে ব্যস্ত আর আপনি যাকে কৃতজ্ঞতার বশে জড়িয়ে ধরেছিলেন সেটা ছিল এই গবেট মহাশয়। আই মিন রিয়েল ইয়োনো। আর কোনো কোশ্চেন? ইয়োনো হালকা নিচু গলায় বলে, আমি কি এখানে অপমানের ভর্তা খাইতে আসছি? জাংকুক তাতে কান দিল বলে মনে হয় না। তো এসব আমাকে বলার মানে কি? আই মিন আমি তো হেটার। জাংকুক সোফায় গা এলিয়ে দিয়ে বলল, এখনো বুঝতে পারছো না? সিরিয়াসলি? আমি না বুঝে মাথা ডানে ভাবে নাড়িয়ে অসম্মতি জানালাম। জাংকুক একটা বড় সড়ো দীর্ঘশ্বাস ফেলল। লাভের বাংলা মিনিং জানেন? ভালোবাসা। সেই কারণেই। আমি হালকা ভ্রুকুচকে মানে জিজ্ঞেস করতে গিয়ে বুঝতে পারলাম ব্যাপারটা। সাথে সাথেই পেট ফাটানো হাসিতে মত্ত হয়ে গেলাম। কোনো মতে হাসি থামিয়ে বললাম, সিরিয়াসলি? আপনি আপনি ভালোবাসেন আমায়? জাংকুক আমার হাসিতে তেমন কোনো ভ্রুক্ষেপ না করে বলে, শুধু আমি একা না, আপনি নিজেও বাসেন। আমার হাসিটা মুহূর্তেই থেমে গেল। আবারও অট্ট হাসিতে মত্ত হলাম। হাসির মাঝেই বললাম, আমি আর আপনাকে ভালোবাসি। আপনি আজকাল দিনেও স্বপ্ন দেখেন। আপনি যদি নাই বাসতেন তাহলে আমার বাবা আর আমাকে একসাথে করার জন্য এত খাটলেন কেন? আমি 5-6 সেকেন্ড চুপ থেকে বললাম, মানবতার খাতিরে। জাংকুক হালকা তাচ্ছিল্যের হাসি দিল। তাহলে যখন আমি আপনাকে আমার আইডল হতে বললাম আপনি রিফিউজ করেছিলেন, আর রিফিউজ করতেও টাইম নিয়েছিলেন। আশ্চর্য, টাইম দিতে দোষ কিসের? আমি আপনার কথার মিনিং বুঝতে কিছুক্ষণ চুপ করেছিলাম। তার মানে এই নয় যে আমি আপনাকে ভালোবাসি। আপনি আমাকে প্রায় স্বপ্নে দেখেন, তাই না? মানে কি? আপনি কি করে জানলেন? আই মিন আপনি কি বলছেন এসব? ডোন্ট ট্রাই টু ডিনাই মিস্টার হিয়ং। আমি সাইকোলজির স্টুডেন্ট ছিলাম। মাইন্ড টু মাইন্ড মেসেজ পাঠাতে পারি আমি। আমি হতবাক হয়ে গেলাম। মাইন্ড টু মাইন্ড মেসেজ? জাংকুক আমার হতবাক হওয়া দেখে বলে, মেসেজ পাঠাইনি কোনো, তবে আপনি যে আমাকে নিয়ে কি কি স্বপ্ন দেখেছেন সেটা আন্দাজ করতে পেরেছি। কাম অন বরবটি, মেনে নাও না যে তুমি আমাকে ভালোবাসো।
লাস্টের কথায় আমি চোখ তুলে জাঙ্কুকের দিকে তাকালাম। এই জন্যই কি আমি জাঙ্কুক আর ইওনোর মাঝে গোলমাল পাকিয়ে ফেলতাম? একটা মানুষের দুটো পার্সোনালিটি কেমনে পসিবল? মেইনটেইন করে কেমনে? পুরাই মনে হচ্ছে চেঞ্জ হয়ে গেল। জাঙ্কুক আবারও বলে, দেখলে আমার কথায় আপনি আবারও ভাবনার দুনিয়ায় হারিয়ে গেলেন। নিজে যে আমার কত ভালোবাসেন সেটা তো নিজেও বুঝতে পারছেন না। আমি এবার রেগে গেলাম। আমাকে কি সে আমার থেকে বেশি জানে? দেখুন, ফালতু কথা বলবেন না। আমি না আপনাকে ভালোবাসি আর না আপনি আমাকে। এটা আপনাদের আইডলদের সো কল্ড ভালো লাগা। আর আপনি তো ভালোই মাইন্ড গেম সাজাতে পারেন। আপনার কি মনে হয় আমি আপনার মতো মাইন্ড গেমারকে ভালোবাসবো? রাবিশ। জাঙ্কুক হয়তো কিছু বলতে গিয়েও বলল না, সোফা থেকে দাঁড়িয়ে পড়লো, শক্ত গলায় বলে, ইউনো, আজকে কয়টা রিকোয়েস্ট এসেছে? বস, 9টা। সুইজারল্যান্ড, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, ইংল্যান্ড, লন্ডন, ফিলিপাইন, ফ্রান্স এবং সুইডেন। সবগুলো অ্যাকসেপ্ট করো। আজ রাতেই রওনা হব। এবার জাঙ্কুক আমার দিকে ফিরল। আমি মাইন্ড গেমার কিনা তা জানি না, তবে এটাই জানি যে আপনি নিজে এসে আমাকে আপনার ভালোবাসার কথা প্রকাশ করবেন। আমি তাচ্ছিল্যের হাসি দিয়ে বললাম, কিপ অন ড্রিমিং। জাঙ্কুক তার শার্টের হাতা গোটাতে গোটাতে বলে, দেখা যাবে বরবটি। ফর নাও, গুড বাই। যেতে গিয়ে আবারও পেছন ফিরে বলে, ও হ্যাঁ, আমার বাবাকে আমার কাছে নিয়ে আসতে সত্যিই অনেক সাহায্য করেছেন। থ্যাংক ইউ সো মাচ। বলে চলে গেল। জাঙ্কুক যেতেই ন্যান্সি বলে ওঠে, কথাবার্তার পর্ব শেষ? ইওনো মাথা দোলালো। অমনি ন্যান্সি আমার পাশে এসে বসলো, খুশিতে গদগদ হয়ে বলে, তেহিয়ং আপু, আমি আপনার বিরাট বড় একজন ফ্যান। আপনার ডিজাইন করা ড্রেস আমার অনেক পছন্দ। প্লিজ একটা অটোগ্রাফ আর সাথে একটা সেলফি। জাঙ্কুক সত্যি সত্যি সেদিন রাতে অ্যাব্রডে চলে গেল। আমি তো ভাবলাম যাক, বাঁচা গেল, অন্তত এবার শান্তি মিলবে। সেই কিসের সিন আর স্বপ্ন আমার মাথায় আর আসবে না। কিন্তু এখানেই ঘটলো বিপত্তি, ঘোর বিপত্তি। জাঙ্কুক যেতে না যেতেই প্রতিটা কাজে ওর স্মৃতি আমার মাথায় আসতে লাগলো নাকি সবাই মিলে আসতে বাধ্য করলো তাই আমি বুঝতে পারি না। বাসায় গিয়ে গোসল করতে আলমারি খুললে সেদিন ইওনোর সাথে মার্কেটে বের হয়ে যে ড্রেসটা কিনেছিলাম সেটা পায়ের নিচে পড়লো। হাঁটু গেড়ে বসে ড্রেসটা উল্টে পাল্টে দেখলাম। সসের দাগগুলো ও কফির দাগটা এখনো যায়নি। সেদিনের কথা মনে পড়ে গেল। ইওনো আমাকে নিয়ে গিয়েছিল। না, ইওনো না, ওটা জাঙ্কুক ছিল, ইওনের ছদ্মবেশী। ড্রেসটা রেখে দিলাম।